আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি। তো আপনাদের কি মনে আছে যে আজকে কি পড়ানোর কথা? জি স্যার, ইনকাম ফ্রম আদার সোর্সেস এখান থেকে স্যার শুরু করার কথা ছিল। হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে। কিন্তু এই একটা ক্লাসে তো সব হবে না, মুশকিল হলো সেখানে এই একটা একটা ক্লাস দেয়। ডাবল ক্লাস না হলে আপনার ওই অনেক কিছু কভার করা যায় না। করার নাই, সপ্তাহে যদি একটা সিঙ্গেল ক্লাস থাকে, সিঙ্গেল ক্লাসে আপনার কতদূর করতে পারে, তো অনেক দিন লাগে। স্যার, মিডউইথ এর পর এটা কি লিখেছেন? বলতেছি সবই, আপনি যা পারেন লেখেন। তারপর এটা মুছতেছি না, এটা পুরোটাই ব্যাখ্যা করবো। ঠিক আছে স্যার।
আচ্ছা দেখেন, তো এইখানে আজকে তো আমরা আলাপ করব আপনার ইনকাম ফ্রম আদার সোর্স নিয়ে, তাই না? তো সেইটা যদি একটু দেখি আমরা, সেটা একটু দেখি। আচ্ছা, প্রথম কথা হলো যে ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে কি কি আইটেম আসে। নর্মালি 3-4টা আইটেম এর ভিতরে আসে। মানে আমরা তো ধরেন ইনকামের বাকি হেড গুলো শেষ করছি, তাই না? তো সেই শেষের ভিতরে আপনার কয়েকটা হেড আসে নাই, মানে একটা হেডই শুধু আজকে আমাদের বাকি ছিল, সেটা হলো এইটা, মানে যেটা আজকে পড়াচ্ছি। তো যাই হোক, এইখানে ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে মোটামুটি 4টা জিনিস আসে। একটা হলো ডিভিডেন্ড, আরেকটা হলো ফিস ফর টেকনিক্যাল সার্ভিস, রয়্যালটি, আর একটা হলো ইন্টারেস্ট, মানে ব্যাংক ইন্টারেস্ট। তো এই ধরনের 3-4টা ইনকাম এখানে আসে। তো আপনার পরীক্ষা বলেন, আমরা যখন অঙ্ক করব সেখানেও কিন্তু থাকবে। প্রথমেই বলি ইন্টারেস্ট, যদিও ইন্টারেস্টের কোনো ডেফিনেশন আমাদের এই অর্ডিন্যান্সে নাই। ইন্টারেস্ট বলতে মূলত ব্যাংক ইন্টারেস্ট। আর যদি সঞ্চয়পত্রের ইন্টারেস্ট, সেটাকে আমরা নিয়ে যাই ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, এই হেডে। তো যাই হোক আর কি, তো ব্যাংক ইন্টারেস্ট বা এফডিআর এর ইন্টারেস্ট যদি কারোর থাকে, তাহলে কিন্তু এটা আমাদের এখানে আসবে অন্যান্য উৎসের আয়, ইনকাম ফ্রম আদার সোর্সে, ইন্টারেস্ট ইনকামটা। তো ইভেন কোম্পানিরও, মানে কোনো কোম্পানি বলেন, ব্যক্তি বলেন, যাদেরই আপনার ব্যাংক সুদ থেকে আয় থাকবে, এফডিআর থেকে হোক, ডিপিএস থেকে হোক, বা নর্মাল সেভিংস থেকে হোক, সেটা এখানে আসবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ডিভিডেন্ড, লভ্যাংশ। যদি কেউ শেয়ার বাজারে টাকা খাটাইয়া যদি সেখান থেকে লভ্যাংশ পায়, তাহলে সেই লভ্যাংশটাও কিন্তু আপনার ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে আসবে, মানে প্রথম 6টা হেডের মধ্যে যাবে না। এখন এখানে লভ্যাংশ কত প্রকার ও কি কি? লভ্যাংশ 2 প্রকার, একটা হলো নগদ লভ্যাংশ আর একটা হলো স্টক ডিভিডেন্ড। তো স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার যেটাকে বলা হয়, সেটা কমপ্লিটলি ট্যাক্স ফ্রি। বোনাস শেয়ারটা সম্পূর্ণ করমুক্ত, কিন্তু যদি নগদ লভ্যাংশ কেউ পায়, ক্যাশ ডিভিডেন্ড, সেইটাও আবার আমাদের 6 শিডিউল পার্টে প্যারা 11 আর প্যারা 22 এখানে কিন্তু লেখা ডিভিডেন্ড রিড উইথ 6 শিডিউল, মানে 6ষ্ঠ তফসিল, পার্ট এ, প্যারাগ্রাফ 11 আর প্যারাগ্রাফ 22 প্যারাগ্রাফ 11 বলা আছে, যদি নগদ লভ্যাংশ লিস্টেড কোম্পানির শেয়ার থেকে কেউ পায়, কোনো ব্যক্তি যদি পায়, তাহলে সেই ব্যক্তির হাতে 50,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড ট্যাক্স ফ্রি, এক্সেমটেড, করমুক্ত। ঠিক আছে? এখন যদি কোনো লোক 70,000 টাকা ডিভিডেন্ড পায়, 50,000 টাকা মাপ, বাকি 20,000 টাকার উপরে তাকে ট্যাক্স দিতে হবে। বিষয়টা এরকম আর কি। ইকুয়ালি আপনার প্যারা 22 যেটা বলছে, সেটা হলো যে আপনার শেয়ার বাজারে আপনার মিউচুয়াল ফান্ডেও অনেকে টাকা খাটাইতে পারে। মিউচুয়াল ফান্ড, সেটা আইসিবির হোক বা শেয়ার বাজারের অন্যান্য মিউচুয়াল ফান্ড হোক, সেই মিউচুয়াল ফান্ডও শেয়ারের মতোই, ওই বিও অ্যাকাউন্ট খুলেই তাকে বিনিয়োগ করতে হয়, সবই একই রকম। বাট এখানে আইনে বলছে যে মিউচুয়াল ফান্ড থেকে যে ডিভিডেন্ড আসবে, সেইটা 25,000 টাকা পর্যন্ত করমুক্ত। আর মিউচুয়াল ফান্ড ছাড়া শেয়ার থেকে যে ডিভিডেন্ড আসবে, সেটা 50,000 টাকা পর্যন্ত করমুক্ত। যার দুইটাই আছে, সে শেয়ারের 50,000 আর মিউচুয়াল ফান্ডের 25,000 ডিভিডেন্ড, টোটাল 50 আর 25 75,000 টাকা পর্যন্ত প্রতি বছর করমুক্ত সুবিধা পাবে, যদি সে এটা পেয়ে থাকে আর কি। মানে প্যারা 11A এটা কি শেয়ার থেকে পাবে, যে সেটা লিস্টেড কোম্পানি? কারেক্ট। 11 আর 22 হচ্ছে মিউচুয়াল ফান্ড। 22 হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড থেকেও যদি ডিভিডেন্ড পায়, তাহলে সেটা ফার্দার 25,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। তাহলে প্রথমটাতে 50, পরেরটাতে 25, সর্বমোট 75,000 টাকা পর্যন্ত ডিভিডেন্ড, নগদ মানে ক্যাশ ডিভিডেন্ড ট্যাক্স ফ্রি। আর স্টক ডিভিডেন্ড তো ফুললি ট্যাক্স ফ্রি। স্যার আর দুইটাই থাকলে? দুইটা থাকলে মানে যদি দুইটা মানে লিস্টেড কোম্পানির শেয়ারও যদি থাকে, আবার মিউচুয়াল ফান্ড থেকেও ডিভিডেন্ড যদি থাকে? ওইটাই তো বললাম। দুইটা আমি বললাম কি এতক্ষণ? আমি এতক্ষণ বললামটা কি?
যদি দুইটাই থাকে তাহলে সে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা পাবে। বললাম না যে শেয়ার থেকে 50 আর পরেরটা থেকে 25, 25, 50 আর 25 সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত একজন করমুক্ত সুবিধা পেতে পারে। পেতে হলে তো তার দুইটাই থাকতে হবে, না থাকলে সাউন্ডের কি হলো? সাউন্ড বন্ধ করেন, সাউন্ড। পার্থ ভাইয়া আপনি একটু মিউট হয়ে যান। ঠিক আছে, ডিভিডেন্ড নিয়ে ক্লিয়ার? ডিভিডেন্ড জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার যদি কোনো ফরেন কোম্পানি এসে যদি স্যার অ্যাক্টিভিটিস অপারেশন করে ডিভিডেন্ড দেওয়া হয় সেইখান থেকে সেই ক্ষেত্রে কি হবে স্যার? না ডিভিডেন্ড নরমালি শেয়ার বাজার থেকে ডিভিডেন্ড দেয়, বা আমাদের দেশের প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনো শেয়ার ডিভিডেন্ড নরমালি দেয় না। তারপরেও মানে সিক্স শিডিউল পার্টে প্যারা 11 এটা যদি আপনি দেখেন সেখানে লিস্টেড কোম্পানি কি বলা আছে, যদি না থাকে তাহলে এনি ডিভিডেন্ড, বুঝতে পারছেন? কিন্তু ব্যক্তির ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে না। ওই তো লিস্টেড, হ্যাঁ যা বলছি তাই, এটাই। মানে আপনার কথার ভিত্তিতে আমি বইটা খুললাম, কিন্তু খুলে আপনি যেটা বলছেন সেটা নাই। যে কোনো বিদেশি প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে যদি কেউ ডিভিডেন্ড পায় সেটাও কি 50,০০০ টাকা পর্যন্ত করমুক্ত? উত্তর হচ্ছে নয় আকারে না, অনলি লিস্টেড। এটাই জিজ্ঞেস করছিলাম স্যার। এটাই জিজ্ঞেস করছেন, ওইটারই উত্তর দিলাম, বাট কনফার্ম হয়ে দিলাম আর কি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমাদের দুইটা বড় বড় জিনিস গেল। একটা হলো ব্যাংক ইন্টারেস্ট ইনকাম, ওইটার কোনো করমুক্ত নাই। আর ডিভিডেন্ডের ক্ষেত্রে আমাদের করমুক্ত সীমা আছে দুইটা, 50 আর 25। আর ফিস ফর টেকনিক্যাল সার্ভিস আর রয়্যালটি, এই দুইটাও মানে এই হেডের ইনকাম হবে যদি কারোর এই ধরনের ইনকাম থাকে। আর ইনকাম ফ্রম আদার সোর্সের যে মাদার সেকশন হচ্ছে 33, ওইখানেই যত কথা বলা আছে, এবং ওখান থেকে কি কি খরচ বাদ দিয়ে আমাদের ইনকাম ফ্রম আদার, নেট ইনকাম ফ্রম আদার সোর্স হবে সেটা বলা আছে। যেমন আপনাকে বলি, একটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো সেখানে দেখলেন এবারে আপনি ইন্টারেস্ট পেয়েছেন হয়তো 1000 টাকা, কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে গিয়ে আপনার অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি, ভ্যাট, এগুলো কিন্তু ব্যাংক আপনার কাছ থেকে কাটছে, এবং কত কাটছে ধরেন 377 টাকা। তাহলে আপনি ইন্টারেস্ট পাইছেন 1000, ব্যাংক কাটছে আপনার কাছ থেকে বিভিন্ন দফায় দফায় 377 টাকা, বিভিন্ন ধরনের খরচ। তো ওইটা তো আপনি বিয়োগ পাবেন, ওইটা তো আপনি যখন ইন্টারেস্ট ইনকাম দেখাবেন সেটা আর 1000 টাকা দেখাবেন না। সেখান থেকে ব্যাংক আপনার কাছ থেকে যে বিভিন্ন খাতে কেটে রাখছে ওগুলা বিয়োগ করে আপনি নেট ইনকাম ফ্রম ব্যাংক ইন্টারেস্টটা দেখাবেন। ওইটাই বলা আছে আপনার সেকশন 34-এ, যে আমরা যখন একটা ইনকাম দেখাবো সেই ইনকামটা তো আমার গ্রস হতে পারে, তার নেট ইনকাম কত হবে, গ্রস থেকে নেট বের করার ক্ষেত্রে আমাকে কিছু কিছু খরচ বলছে অ্যালাউড। তো কোন খরচ, যেগুলো আমার কাছ থেকে কেটে রাখছে ওগুলো তো আমার খরচ, তাই না? এই আর কি। তো আর কিছু কিছু জিনিস আছে আপনার, কিছু কিছু জিনিস আছে যে কি বলে ডিমড ইনকামের যে খাতগুলো দেখাইলাম, ওইখানে ওইটা যদি একটু দেখাই, যে দেখেন এ পর্যন্ত যা বলা হলো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, না থাকলে আমি ডিমড ইনকামে চলে যাব। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। স্যার আমি হচ্ছে একটা মানে ডিভিডেন্ডের ব্যাপারে, ডিভিডেন্ড অর রেমিটেন্সের মানে অবলিক দিয়েছিল, তো ওইখানে স্যার এরকম ছিল যে একটা কোম্পানি স্যার, বিদেশি কোম্পানি, তো ও হচ্ছে গিয়ে স্যার ওর অন্যান্য মানে একটা কোম্পানির কনসালটেন্সি যে অন্যান্য যে কোম্পানিগুলো থাকে বিভিন্ন কোম্পানিতে সে শেয়ার ইনভেস্ট করছে। তো স্যার সেইখান থেকে হচ্ছে স্যার তার শেয়ারের ভিত্তিতে যে ডিভিডেন্ডটা দেওয়া হয়েছে, তো স্যার সেইখান থেকে যে ডিভিডেন্ড পাওয়া হয়েছে সেইখানে স্যার 3টা মানে নির্দেশনা দিয়েছে, যে 20% প্রথমে দিছে যদি সেটা নন রেসিডেন্ট কোম্পানি অথবা কোনো হচ্ছে স্যার অর্গানাইজেশন হয় ফান্ডের ক্ষেত্রে। তারপর হচ্ছে গিয়ে 15% দিছে হচ্ছে গিয়ে স্যার নন রেসিডেন্ট আমাদের দেশীয় কোনো কোম্পানি হলে। আরেকটা হচ্ছে স্যার 10% দিছে হচ্ছে স্যার, ওটা কিসের জন্য দিছে স্যার ওটা আমি বুঝতে পারি নাই স্যার, এই জন্য স্যার জিজ্ঞেস করতেছিলাম যে এই ফ্যাক্টর গুলো আছে কিনা স্যার ডিভিডেন্ডের ক্ষেত্রে।
ওইগুলো আমাদের এখনো পড়ানো হয় না, ওগুলো আমাদের একটা আস্ত ক্লাস লাগবে, মানে যেটা হোল ক্লাস লাগবে পড়াইতে গেলে। সেটা হলো, আচ্ছা ঠিক আছে। বলি আপনাকে, সেটা হলো আপনার টিডিএস। আপনি যে কোশ্চেন করছেন সেটা হলো টিডিএস নিয়ে। তো টিডিএস টা তো আমাদের আসলে পড়ানো হয় না। আমি 7টা হেড শেষ না করে আমি কোথাও যেতে পারতেছি না, আর 7টা হেড এই ধুকে ধুকে যাচ্ছে। মানে একটু বড় আকারে যে শেষ করব সেই উপায় নেই, ডাবল ক্লাসও পাই না, আর আপনাদের এই আগায়ও নিতে পারি না। তো আপনি চেষ্টা করছেন যে সাবজেক্ট থেকে, ওই সাবজেক্টে ক্লাস আগামী সোমবার অথবা তারপরের সোমবার হবে, ঠিক আছে বুঝছেন? মানে কিসের জি ক্লাস স্যার। ওটা? কিসের ক্লাস ওটা? টিডিএস এর ক্লাস। আপনি পুরা কথাগুলা সব বললেন যে ডিভিডেন্ড যখন দেয় তখন আপনার উৎসে আয়কর কর্তন করে রাখে, সেই উৎসে আয়কর কর্তনের কয়েকটা রেট আপনি আমাকে বললেন, তো ওগুলো তো সবই জি স্যার। ক্লাসে হবে। জি স্যার, ডিভিডেন্ড রিলেটেড ছিল তো এই জন্য স্যার আর কি প্রাসঙ্গিকভাবে আমি এটা মানে জিজ্ঞেস ওটা তো করছিলাম। টিডিএস, ওটা তো ডিভিডেন্ড দেওয়ার সময় যে কোম্পানি ডিভিডেন্ড দেয় সেই কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার সময় পুরো ডিভিডেন্ডটা দিবে না, সে দেওয়ার সময় আবার কিছু টাকা কেটে রাখে। এরকম তো সর্বত্রই কাটা হয়। ব্যাংক ইন্টারেস্ট যখন আপনাকে দিবে তো ব্যাংকও তো আপনার 10% ট্যাক্স কেটে রাখে, বাট ওইটাই শেষ না, ওইটাই চূড়ান্ত না, এটা হিসাব নিকাশ করে যদি আপনার আরো লাগে আরো দিতে হবে ইত্যাদি আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এই আচ্ছা, তো ওইটা একটা অঙ্ক তো আপনাদের করাবো, ওই অঙ্ক করলে আপনার অনেক কিছু ক্লিয়ার হবে, মানে একটা অঙ্ক না করলে ক্লিয়ার হবে না। আচ্ছা, তো এখানে দেখেন একটু, সেটা হলো যে ডিমড ইনকাম গুলো একটু আমরা দেখি একটা একটা করে ধীরে ধীরে। তো ডিমড ইনকামের বাংলা হচ্ছে ধারণাগত আয়, এবং আরেকটা ইংলিশ হচ্ছে নোশনাল ইনকাম। এগুলো নিয়ে কথা বলছি কিন্তু আপনাদের। তো বিষয়টা কি, ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এগুলা কিন্তু প্রকৃত আয় নয়। এখন যেটা পড়াবো সেটার আরেকটা নাম হলো আজগুবি আয়, বুঝতে পারছেন? তো ঘাবড়াবেন না, মানে এই ধরনের ঘটনা ঘটলে, এখন যেগুলো পড়াবো এই ধরনের ঘটনা ঘটলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মানে ডিসিটি এগুলোকে জোরপূর্বক আয় হিসাবে ধরে ট্যাক্স করবে, বুঝতে পারছেন? যদিও এগুলো প্রকৃত আয় নয়। তাইলে সেগুলো কি কি? সেগুলো আপনাকে সেকশন লেখায় দিছি আমি, সেগুলো তো নোট করছেন, এখন আমি দেখি এগুলো কি কি। 1 নম্বরে হলো 19-এর 1 ধারায় যেটা, সেটা হলো যে, আমি বাংলা বলি, ইংলিশ তো আপনার সামনে আছে, বইয়ে আছে, সব জায়গায় আছে, স্টাডি ম্যানুয়ালে আছে, সব জায়গায় আছে। বাংলাটা বললে আপনার জন্য বুঝতে সুবিধা। সেটা হলো যে কোনো ব্যালেন্স শিটে যদি আপনার ফলস যদি সান্ডি ক্রেডিটার বা ফলস লায়াবিলিটি ডিসিটি খুঁজে পায়, এবং ধরেন না একটা ব্যালেন্স শিটে একটা লায়াবিলিটি দেখানো, বাট এইটার জেনুইননেস সম্পর্কে যদি ডিসিটি কোশ্চেন করে, জানতে চায়, এবং ডিসিটিকে যদি সন্তোষজনক কোনো জবাব দেওয়া সম্ভব না হয়, এবং যদি প্রমাণিত হয় যে এটা ফেক মানে ভুয়া, এটা উইন্ডো ড্রেসিং করার জন্য এটা করা হয়েছে, ব্যালেন্স শিটটাকে মানে সাজানোর জন্য এটা করা হয়েছে, বাট এই ধরনের এটা অলৌকিক, মানে এটা অলিক, মানে এই ধরনের কোনো মানে লায়াবিলিটি নাই। বলা হলো যে কে টাকা পায় আপনার কাছে, টাকা পায় কে, বা এই কোম্পানির কাছে কারা টাকা পায়? তো বললো যে নাম দিল, সেই নামে ইন্সপেক্টর পাঠানো হলো, দেখা গেল যে ওই নামে কোনো লোক নেই, বা ওই ঠিকানাও ভুয়া, ওই ঠিকানা বলেই কোনো কিছু নাই ওই রোডে, ইত্যাদি। তো যদি এরকম দেখা যায় যে কোনো কোনো লায়াবিলিটি যদি সেটা ফেক হয়ে থাকে, তাহলে ডিসিটি ওই লায়াবিলিটিটাকে, ওই ব্যালেন্স শিটের ওই লায়াবিলিটিটাকে ইনকাম হিসাবে গণ্য করবে। মানে কোন খাতে, 7টা হেডের কোন হেডে ইনকাম হিসাবে গণ্য করবে? আজকের হেডে, আজকে আমাদের 7ম হেড, ইনকাম ফ্রম আদার সোর্স, বুঝতে পারছেন? তাহলে 1 নাম্বার পড়ানো শেষ। তার মানে 1 নম্বরে কি বললাম? 1 নম্বর হলো ভুয়া দায়, কথা শেষ। 2 নাম্বার, আপনি কোশ্চেন করতে পারবেন, মানে কোশ্চেন অ্যালাউড।
ওটা নিয়ে সমস্যা নেই, আপনি যদি বুঝতে না পারেন যে স্যার আমি বুঝি নাই, আমি মনে করি না যে না বোঝার কিছু আছে। সংক্ষেপে তো ওটাও বলে দিলাম যে 1 নাম্বারটা কি, আপনি লিখে রাখেন ভুয়া দায় প্রদর্শন করিলে খবর আছে। খবর তো একটাই। 2 নাম্বারে হচ্ছে 2, 4, 5 আবার একরকম। 2 নাম্বারে হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল এন্ড রেকর্ডেড ভ্যালু অফ দি ইনভেস্টমেন্ট মানি, বুলিয়ন, জুয়েলারি আর আদার ভ্যালুয়েবল আর্টিকেল। এখন ঘটনা হচ্ছে যে কোনো করদাতা যদি কোনো কর বছরে সে যদি কোনো টাকা পয়সা অথবা কোনো এফডিআর বা কোনো ইনভেস্টমেন্ট মানি, বুলিয়ন, জুয়েলারি ইত্যাদি, মানে সে যেটা শো করছে তার ওয়েলথ স্টেটমেন্টে, হ্যাঁ, তার সম্পদ বিবরণীতে, রিটার্নের সাথে তো সম্পদ বিবরণী আছে, আপনি জানেন কিনা জানি না। তো সম্পদ বিবরণীতে আইটি 10B বলে সংক্ষেপে, সেখানে সে একটা সম্পদ দেখাইছে, ধরেন এফডিআর দেখাইছে 1 কোটি টাকা, কিন্তু আসলে তার এফডিআর আছে 5 কোটি টাকা, সে হাইড করছে। এইটাই বলছে এখানে যে ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল এন্ড রেকর্ডেড। রেকর্ডেড কত? 1 কোটি, অ্যাকচুয়াল কত? 5 কোটি। তাহলে তার অতিরিক্ত পাওয়া গেল কত, যেটা হিডেন, সেটা হলো এক্সেস, যেটা মানে যেটা অ্যাকচুয়ালি সে যেটা রেকর্ড করছে, সে যেটা শো করছে তার থেকে বেশি সম্পদ তার পাওয়া গেল কতটুকু? 4 কোটি। তাইলে এই যে অপ্রদর্শিত সম্পদ 4 কোটি, এইটা তার এই 19-2 ধারায় গিয়ে হিট করবে ইনকাম হিসাবে। বুঝতে পারছেন? যদি সে এটার ব্যাখ্যা দিতে না পারে যে এই বাকি 4 কোটি টাকা হাইড করা হলো, এইটার খবর কি, এটার ব্যাখ্যা কি? যদি সে কোনো ব্যাখ্যা দিতে না পারে, ব্যাখ্যা দিবি কি? সে তো দেখায়নি, সে তো চাইপে গেছে, ভাবছে যে 1 কোটি টাকার একটা আছে ওইটা দেখাই, আর 4 কোটি টাকার যে একটা আছে ওইটা গোপন করলে কি হবে। তো কি হবে, মানে ধরা পড়লে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। তা এখন আজকে পড়াই দিছি গৃহস্থের 1 দিন। ওইটা কত চোর এভাবে পার পেয়ে যাচ্ছে, যায় যাক। ঠিক আছে, এটা গেল 19-2। আর 19-3টা পরে পড়াই। 19-4 হলো আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট। আনরেকর্ডেড মানে আমি একটা বাড়ি করছি, বাড়িটা দেখাইনি, অথবা একটা এফডিআর করছি আমি, ধরেন 2 কোটি টাকা, আমি দেখাইনি, ওটাই হলো আংশিক দেখাইছি। আর এখন 4 নম্বরে যেটা পড়াচ্ছি সেটা হলো মোটেই দেখাইনি। তাহলে মোটে দেখাই নেই যদি ধরা পড়ে যে দেখায় নাই এবং এটা ধরা পড়ছে, তাহলে ডিসিটি কে আর ছাড়বে? ডিসিটি তো ওই পুরা 2 কোটি টাকার এফডিআর কে ইনকাম হিসেবে গণ্য করে ওইটার উপরে ট্যাক্স করে ছেড়ে দেবে। বিষয়টা হলো এরকম আর কি। আর ওটা হলো ইনভেস্টমেন্টের কথা, মানে 4 নম্বরে হলো বিনিয়োগের কথা বলা হচ্ছে, যে কোথাও কোনো টাকা কোনো কিছু বিনিয়োগ করলে, যেমন আমি বলছি বাড়ি ধারাতে একটা বাড়ি করছে, সে একটা অ্যাপার্টমেন্ট কিনছে 4 কোটি টাকা দিয়ে, সে শো করে নাই, তাহলে ধরা পড়ছে। ধরা পড়লে কোন ধারায় মানে হিট করবে? 19-4 ধারায়। আর আমি একটু ভুল বলছি আপনাকে, ধরেন ওই 2 কোটি টাকার একটা এফডিআর করছে কিন্তু দেখায় না, ওটা হিট করবে 19-5 নম্বরে। বুঝতে পারছেন? ওই আনরেকর্ডেড মানি, বুলিয়ন, জুয়েলারি, এটা হলো আনরেকর্ডেড, আর উপরেরটা হলো মানে কম রেকর্ডেড। এই তার মানে আপনাদের 19-2, 4, 5 একসঙ্গে পড়ানো হলো, কারণ এই 3টা জিনিস আবার মানে একরকম। কোনোটাতে কম দেখাইছে, কোনোটাতে মোটে দেখায় নাই। 4 নম্বরে বলা আছে ইনভেস্টমেন্ট, আর 5 নম্বরে বলা আছে ওই সবগুলো। আবার 2 নম্বরে কিন্তু ইনভেস্টমেন্ট, মানি, বুলিয়ন, জুয়েলারি, সবগুলোই বলা। শব্দ করে কে? কোশ্চেন করবেন কোনো নাকি? সাউন্ড বন্ধ স্যার করেন। স্যার আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট স্যার আরেকটু বলেন স্যার। ওই তো বলছি তো, আমার বাড়ি ধারে একটা বাড়ি আছে, 4 কোটি টাকা দিয়ে কিনছিলাম, দেখাই নাই, ধইরা ফেলছে আমারে, ধইরা ফেলে আমারে জবাই করছে। ওই 4 কোটি টাকা আমাকে উপরে 4 কোটি টাকা ইনকাম হিসেবে ধরে ওইটার উপরে স্যার আমাকে এফবিবিসি স্যার এটা কি স্যার 4-এ বলেছেন নাকি 5-এ বলেছিলেন? এফডিআরটা পাচ্ছে। ওই যে মানি দেখতেই তো পাচ্ছেন আপনি, এটা তো টানানো, আপনার দেখতে পাচ্ছেন না? আনরেকর্ডেড মানি মানে আমি টাকা আছে আমি দেখাই নাই, হ্যাঁ, ওইটা হলো 5-এ চলে যাবে। আর আমার ওই সে একটা বাড়ি আছে, বাড়ি ধারায় দেখাই নেই, সেটা আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট মানে নট শোন, সেটা 4-এ। ক্লিয়ার? কারোর কোনো কোশ্চেন? স্যার
কোশ্চেন না থাকলে তো নাই। এখন আসেন যে 3 নাম্বারটা তো মাঝখানে পড়ানো হয় নাই, সেটা হলো আনএক্সপ্লেইনড এক্সপেন্ডিচার। তার মানে যদি কেউ কোনো খরচ করে কোনো টাকা পয়সা এবং সেই টাকা খরচের কোনো ব্যাখ্যা দিতে না পারে, তাহলে সেই ব্যাখ্যা, যেমন একটা লোক বাড়ি করছে, উত্তরাতে একটা বাড়ি করছে, দোতলা বাড়ি, তো সেখানে প্রায় 1.5 কোটি টাকা তার খরচ হয়েছে। এখন দেখা গেল তার টাকার ব্যাখ্যা আছে সর্বোচ্চ 1,25,00,000 টাকার পর্যন্ত ব্যাখ্যা দিতে পারে, বাকি 25 লাখ টাকা কোথায় পাইছে হদিস নাই, বলতে পারে না, বা ব্যাখ্যা নাই সোজা কথা। এখন ওই যদি এরকম যদি কোনো খরচ যেটা সে করছে, অথবা ইভেন ফ্যামিলি এক্সপেন্ডিচার, যে একটা লোকের মানে একজন লোক একটা কোম্পানি ডাইরেক্টর, তার রেমুনারেশন কত 12 লাখ টাকা বছরে, আর সংসার খরচ কত 18 লাখ। তাহলে 18 লাখ টাকা যদি সংসার খরচ হয় আর 12 লাখ টাকা যদি তার আয় হয়, তাহলে বাকি 6 লাখ টাকা আসছে কোত্থেকে? কবি নীরব। কবি যদি নীরব হয়, ডিসিটি সরব, ডিসিটি মানে 19-এর 3 ধারা অ্যাপ্লাই করে বলবে যে তার মানে এই যে মানে সে যে তার ব্যয় তার আয় দ্বারা মানে কাভার্ড না, মানে হিজ এক্সপেন্ডিচার ইজ নট কাভার্ড বাই হিজ ইনকাম। সুতরাং তার বাকি টাকা কোত্থেকে পাইছে গড নোজ, আমি এটাকে ইনকাম করে ছেড়ে দেবো, আমার হাতে হাতিয়ার আছে। আজকে যতগুলো পড়াচ্ছি এগুলো সব কিন্তু ডিসিটির প্রিভিলেজ সেকশন, ডিসিটি এই সমস্ত ধারাতে আঘাত হানতে পারে, বুঝতে পারছেন? তাহলে 19-এর 1 থেকে 19-এর 5 পর্যন্ত পড়ানো শেষ। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আশা করি তাহলে ক্লিয়ার, তাই না? কোশ্চেন নাই তার মানে সবগুলো মোটামুটি ক্লিয়ার। একটু জটিল জিনিস এগুলো, এবং এগুলো তো যে বুঝতেই পারতেছেন, কিছু আছে হিডেন, কিছু আছে এই সমস্ত আর কি। আচ্ছা, তারপরে এই যে এরপরে 19-এর 8 থেকে 13, আপনি খাতাটা খুলে দেখেন, আমাদের 19-এর 1 থেকে 5, তারপরে 8 থেকে 13। 8 নম্বরে যেটা বলছে যে ডিফারেন্স বিটুইন ফেয়ার মার্কেট ভ্যালু এন্ড দ্য প্রাইস পেইড এগেইনস্ট অ্যাসেট। এটাও আসলে মানে অতটা মানে না, অতটা কার্যকর কোনো সেকশন না, বা এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্লিকেশনও নাই। ওই প্রথম 5টার আছে, প্রথম 5টা যেটা পড়ালাম 19-এর 1 থেকে 5, এগুলো কিন্তু মোস্টলি প্র্যাকটিক্যাল, মানে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুইটাই, মানে ব্যবহার হয় বাস্তবে। ইনকাম ট্যাক্স অফিস কিন্তু ওই হাতিয়ার গুলো ব্যবহার করে, বাট এই 8 নাম্বারটার কোনো ব্যবহার নাই। 8 নাম্বারটা কি? 8 নাম্বারটা বলছে যে যদি দেখা যায় যে, ধরেন আমি একটা উদাহরণ দিই, আপনি এইটা পড়ে কিচ্ছু উদ্ধার করতে পারবেন না, মানে যা লেখা, বাট আমি একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন একটা কোম্পানির ডাইরেক্টর, তো সে ওই কোম্পানির ধরেন কথার কথা ওই কোম্পানিতে নতুন একটা এসি কেনা হয়েছে, এসিটার দাম 3 লাখ টাকা। তো উনি যেদিন অফিসে আসছে, ওই এসিটা নতুন লাগানো হয়েছে, ওনার দেখা পছন্দ হয়েছে। উনি বললো যে এটা কবে লাগানো হয়েছে, এটা তো দেখি নেই। তো বলছে স্যার গত সপ্তাহে এটা কেনা হয়েছে, লাগানো হয়েছে। বলছে এটা খোলো, এটা খুলে আমার বাসায় লাগাই দিয়ে আসো। যে কথা সেই কাজ, কোম্পানির মালিক বললে তো কিছু করেন না। তো বাসায় লাগাই দিয়ে আসছে। উনি লাগানোর পরে দেখা যায় এসিটা ভালো, যাই হোক। তো উনি করছে কি, পকেট থেকে 30,000 টাকা কোম্পানির মানে কোম্পানির অ্যাকাউন্টে জমা দিয়ে দিচ্ছে। ভাবখানা এমন যে কোম্পানির একটা পুরান মাল 30,000 টাকায় সেকেন্ড হ্যান্ড মাল বিক্রি করছে, সে এটা কিনে নিচ্ছে। ভাবখানা এমন। এই এখন পড়লে বুঝতে পারবেন যে ডিফারেন্স বিটুইন দি ফেয়ার মার্কেট ভ্যালু এন্ড দ্য প্রাইস পেইড এগেইনস্ট অ্যাসেট। সে যে এসিটা নিয়ে গেল এবং এটার যে দাম দিয়ে গেল 30,000 টাকা, এই 30,000 টাকা তো এটার ফেয়ার প্রাইস না। এটা ফেয়ার প্রাইস তো 3 লাখ, বা 3 লাখ না হলে মানে 7 দিনে আর এটার কি ভ্যালু ডিক্রিজ করবে, তাই না? তো এই দুইটার যে ডিফারেন্স, মানে 2,70,000 টাকা মানে তার আয় হিসাবে গণ্য করে। যে সে যত টাকা কম পরিশোধ করলো, ওই 2,70,000 টাকা 19-এর 8 ধারায় ডিসিটি আয় হিসাবে গণ্য করতে পারে। এখন এই 19-এর 8 ধারার কোনো বাস্তব প্রয়োগ নাই। কেন নাই? এটা কি কারোর পক্ষে সম্ভব? এটা খুঁজে খুঁজে এই সমস্ত জিনিস বের করা অসম্ভব একটা বিষয়।
এই কারণে আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝালাম বটে, কিন্তু বাস্তব প্রয়োগ নাই এই কারণে যে সমস্ত জিনিসগুলো ধরা যায় না আসলে। কারণ না মানে ধরবে কে কিভাবে ধরবে। যাই হোক, যদি ধরা পড়ে যে সে প্রভাব খাটাইয়া সেইভাবে একটা মানে লামসাম দাম দিয়ে কিনে নিছে, হুইচ ইজ নট ফেয়ার প্রাইস, তাহলে ওই দুইটা যত টাকা দিছে আর ফেয়ার প্রাইস যেটা, দুইটার পার্থক্য কিন্তু আয় হিসেবে গণ্য হবে। তো কোন আয় হিসেবে গণ্য হবে? আয় তো একটাই, আমাদের তো আজকের পড়ানোর একটাই খাত, সেটা হলো ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে 19-এর 8 শেষ। এরপরে আসেন তো, আর যেটাই শেষ করব ওইটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে তাৎক্ষণিক বলবেন, পরে বলবেন না। আচ্ছা, তো এটা গেল 19-এর 8 গেল। এরপরে আসেন 19-এর 9। এখানে বলা আছে যে স্যালামি। স্যালামি এইটা একটা জিনিস দেখবেন যে আপনি নিউ মার্কেটের যে দোকানগুলো, বইয়ের দোকানগুলো, ওগুলো কিন্তু অনেক সময় পজেশন হস্তান্তর পায় স্যালামির বিপরীতে। ধরেন সে দোকান চালাইতে পারতেছে না, সে তার যে পজেশন রাইট ওইটা একটা স্যালামি নিয়ে, ধরেন 1 কোটি টাকা স্যালামি নিয়ে সে এটা পজেশনটা আরেকজনকে দিয়ে দিল। তো এরকম ঘটনা মানে যদি ঘটে, তাহলে ওই স্যালামি যেটা পেলো ওইটাও কিন্তু তার ইনকাম হিসেবে গণ্য। বুঝতে পারছেন? এইটা আর কি। তো এটাও ভেরি আনকমন। আনকমন বলতে স্যালামিটা তো ওরকম ধরা যায়, ওরকম ভাবে কিন্তু স্যালামি ধরা যায় না। মানে কে কবে অনেক সময় শো করে না বা কিছু, সেটা ভিন্ন জিনিস। বাট আইনে আছে যে কেউ যদি স্যালামি পায় তার কোনো পজেশন হস্তান্তর করে, তাহলে ওই স্যালামিটা কি আয় হিসাবে গণ্য হবে কিনা? উত্তর হলো ইয়েস, গণ্য হবে। এখন ধরেন এক লোক 1 কোটি টাকা স্যালামি পাইছে, ওইটা যদি ওই বছরেই ইনকাম হিসাবে যোগ করে দেয় ডিসিটি, তাহলে তো হিউজ টাকা ট্যাক্স আসবে। এই জন্য আপনি 9 নম্বরের পরের প্যারাটা পড়ে দেখতে পারেন, ওইখানে একটু তাকে রিলিফের ব্যবস্থা আছে, যে কয় বছরের জন্য এই স্যালামিটা দেওয়া মানে স্যালামি নিছে তার ওই জায়গাটা করে, কি জানি শব্দটা বলছি, ওই পজেশনটা যে কয় বছরের জন্য হস্তান্তর করলো, তার বিনিময়ে যে 1 কোটি টাকা পেল, ওই কয় বছরে ভাগ করে ট্যাক্স করা সম্ভব, বাট নট মোর দ্যান 5 ইয়ার্স। নট মোর দ্যান 5 ইয়ার্স। এরকম ঘটনা বাংলাদেশে অনেক ঘটে। ধরেন সে 99 বছরের লিজ নিচ্ছে সিটি কর্পোরেশন থেকে, মানে নিউ মার্কেটের একটা দোকান। এখন সে 10 বছর বইয়ের দোকান ওখানে চালাইছে, মল্লিক ব্রাদার্স। এরপরে এখন আর সে চালাইতে পারতেছে না, লস দিচ্ছে। সে ভাবছে যে এটা মানে আমি আবার এটা স্যালামিটা আমার যেটা লিজ যেটা আছে ওইটা হস্তান্তর করে দিয়ে একটা স্যালামি নিয়ে নিই। তো সে যদি এটা মানে পরবর্তী সে 10 বছর চালানোর পরে এরপরে বাকি বছরগুলোর জন্য এটা দিয়ে দিল, তো দিয়ে দিলে এতে কি হবে? দিয়ে দিলে সে যেটা পাবে এর বিপরীতে, তখন ওইটা তো আপনার ইনকাম হিসেবে মনে হবে। বাট সে যদি ডিসিটির কাছে চিঠি লেখে যে আমারে একবারে মাইরেন না, আমারে 5 বছরে ভাগ করে মারেন, তাইলে ওই প্রতি বছরে 20 লাখ 20 লাখ করে করতে পারবে। এটা গেল আপনার মানে 19-এর 9। এরপরে আসেন 19-এর 10, গুডউইল মানি, compensation or damages for cancellation or termination of contract, license, etc. এইগুলা যদি কোনো ক্ষতিপূরণ পায় মানে কোনো কারণে, সেইগুলোও কিন্তু মানে কোনো কন্ট্রাক্ট বা কোনো লাইসেন্স টার্মিনেট হওয়ার কারণে যদি কোনো ড্যামেজ বা ক্ষতিপূরণ পাওয়া যায় বাই দি গভর্নমেন্ট অর এনি আদার পার্সন, তাহলে ধরেন আমি একটা মানে উদাহরণ দিই। ধরেন একজন মানে সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটা ওপেন ছিল যে চিনির লাইসেন্স করতে পারে। তা ডিসি অফিস থেকে একজন ব্যবসায়ী চিনির লাইসেন্স করলো। তো লাইসেন্স করার পরে এরপরে হঠাৎ করে সরকার সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে, না, চিনি আমদানি করা যাবে না, চিনি আমদানিকে নিষিদ্ধ করে দিল এবং বলে দিল যে যারা যারা চিনি আমদানি লাইসেন্স করছে সব লাইসেন্স গুলো বাতিল করা। তো গভর্নমেন্ট মিটিং এ এরকমও সিদ্ধান্ত নিছে যে সরকার এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঠিকই দেশীয় শিল্পকে উদ্বুদ্ধ করার জন্য, বাংলাদেশের যে চিনি কলগুলো সেগুলো যেন বেঁচে থাকে এই কারণে। তো কিন্তু যারা লাইসেন্স করছে তারা তো ক্ষতিগ্রস্ত, তাদের তো একটা আশা ছিল, বা কেউ হয়তো এলসি খুলছে বা কেউ শুধু লাইসেন্স করছে। সবাইকে সিদ্ধান্ত নিল যে প্রত্যেককে এই লাইসেন্স সারেন্ডার করার কারণে, লাইসেন্স বাতিল হওয়ার কারণে সরকার সিদ্ধান্ত নিচ্ছে প্রত্যেককে 50,000 টাকা করে মানে ক্ষতিপূরণ দিবে, কম্পেনসেশন দিবে। তাইলে এই যে 50,000 টাকা আমি চিনি আমদানি না করি, আমার লাইসেন্স ক্যান্সেল হওয়ার কারণে আমি ক্ষতিপূরণ পেলাম সরকার থেকে, এই 50,000 টাকা কিন্তু আমার আয় হিসাবে গণ্য হবে।
19-10 ধারায়। বুঝতে পারছেন? এই গেল আপনার 19-10। এখন আসেন আপনি 19-11। মানে কোনোটাতে যদি কোশ্চেন থাকে ওইটা ওই সময়ই করতে হবে, পরে করতে পারবেন না। স্যার এখানে গুডউইল মানে বলতে কি বোঝাচ্ছে স্যার? শোনেন, গুডউইল বলতে কি বোঝায় এটা তো আপনি বোঝেন যে ধরেন একটা দোকান বিক্রি হয়ে গেল বা একটা কোম্পানি, সাউন্ড অফ করে, ধরেন একটা কি হইলো? কি হলো কি? কে করে বলো? রোহিত ভাই আপনি মিউট হয়ে যান। করে কে? স্যার আপনি সবাইকে মিউট করে দেন। না, ওইটাই খুঁজতে পারি। দিছি মিউট করে। গুডউইল মানে তো আপনি বোঝেন যে একটা ধরেন একটা কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু আছে ধরেন 10 টাকা, এই সময় আরেকটা কোম্পানি তার সমস্ত অ্যাসেট, সমস্ত লায়াবিলিটি, তার যে ট্রেডমার্ক, তার যে গুডউইল সব সহ কিনে নিল 13 টাকায়। তো এই যে 3 টাকা হলো ফর গুডউইল মানি। বুঝতে পারছেন? তো সেই গুডউইল মানি ইজ অলসো ট্যাক্সেবল। কিন্তু এইখানে আমাদের 2020 সালে গত বছর একটা আইন হয়েছে আপনার সেকশন 31-এ না 32-তে। সেখানে বলছে যে এই যে মার্জার অ্যাকুইজিশন, যদি একটা কোম্পানি আর একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নেয়, তাহলে যে কোম্পানিটা বিলীন হয়ে যাচ্ছে সেই কোম্পানি তার নেট অ্যাসেট ভ্যালু থেকে যত টাকা বেশি পেলো পুরোটাই হবে ক্যাপিটাল গেইন, কোনো গুডউইল মানি থাকবে না, এবং ওইটার উপরে ডাইরেক্ট 15% ট্যাক্স দিয়ে দিলেই শেষ, ফিনিশ। এরকম ধরেন একটা কোম্পানির অ্যাসেট আছে 10 টাকা, লায়াবিলিটি আছে 3 টাকা, তার মানে নেট অ্যাসেট ভ্যালু আছে তার 60 টাকা। এই অবস্থায় যদি এই কোম্পানিটাকে কেউ 15 টাকা অফার করে যে 15 টাকা দেবো, আপনার কোম্পানির সমস্ত যন্ত্রপাতি, আপনার সব শেয়ার কিনে নিল, সোজা কথা, মানে কোম্পানি কিনে নেওয়া মানে কোম্পানির সমস্ত শেয়ার কিনে নিল আর একটা কোম্পানি। তো তাহলে কি হবে? তাহলে এই যে তার নেট অ্যাসেট ভ্যালু থেকে যে কয় টাকা বেশি দিচ্ছে, মানে 60 টাকা হলো নেট অ্যাসেট ভ্যালু, কিন্তু তাকে দেয়া হয়েছে 15 টাকা, তার মানে ডিফারেন্স হলো 8 টাকা হচ্ছে ক্যাপিটাল গেইন, এবং এই 8 টাকার উপরে 15% ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট হচ্ছে 15টা, মানে 8 টাকার উপরে 15% ট্যাক্স দিয়ে দিলেই শেষ, কাজ শেষ। এইখানে ভার্চুয়ালি এই যে 15 টাকা দিল, এর ভিতরে কিন্তু কিছু গুডউইল মানি ছিল। মানে এত টাকা বেশি কেন দিল? ওই কোম্পানিটাকে কোম্পানির গুডউইল সহ কিনে নিল। যেমন চিটাগাঙে একটা ফ্যাক্টরি এরকম বিক্রি হয়ে গেছে, সেটার নাম হলো গ্লাক্সোস্মিথ, একটা কোম্পানি, বিশাল কোম্পানি, ওষুধ কোম্পানি, এবং এটাকে কিনে নিয়েছে ইউনিলিভার। তো গ্লাক্সো কোম্পানি, ওই একই ঘটনা ঘটছে ওখানে। গ্লাক্সো কোম্পানি যখন বিলীন হয়ে যায়, গ্লাক্সো কোম্পানিকে যখন কিনে নেয়, তখন তার সব অ্যাসেট, সব লায়াবিলিটি টেক ওভার করছে এবং তার সমস্ত শেয়ার কিনে নিছে। যারা যারা শেয়ার হোল্ডার ছিল তাদের শেয়ারগুলো কিনে ফেলে। এবং তার বিপরীতে যে টাকা দিচ্ছে, বাড়তি টাকা, নেট অ্যাসেট ভ্যালু থেকে যে বাড়তি টাকা দিল, সেটাই হচ্ছে ক্যাপিটাল। তো সেটার উপরে 15% ট্যাক্স। ফলে হয় কি, এই গুডউইল মানি এখানে আইনে আছে বাট প্রয়োগ নাই। কারণ গুডউইল বাবদ যদি কিছু দিয়েও থাকে, সেটাও এখানে হিট করে না, 19-10-এ হিট করে না, হিট করে গিয়া সেই 31-এ ক্যাপিটাল গেইনে হিট করে। বুঝতে পারছেন? জি স্যার। এই আর কি। তারপরে আসেন 19-11। 19-11-তে আছে যে ক্যান্সেলেশন অফ ইনডেটেডনেস, মানে দায় মুক্তি। বিষয়টা কি? বিষয়টা হলো যে একজন ধরেন আপনি আপনার বন্ধুর কাছ থেকে, দোস্তর কাছ থেকে 5 লাখ টাকা লোন নিছেন, এবং অ্যাকর্ডিংলি আপনি আপনার সম্পদ বিবরণীতে দায় পার্শ্বে লোন ফ্রম ফ্রেন্ড টাকা 5 লাখ আপনি দেখিয়ে যাচ্ছেন। হয়তো 2 বছর পরে বা 3 বছর পরে আপনি চাইলেন যে এখন আপনার যাই হোক সচ্ছলতা আসছে, এখন ওই বন্ধুরে আপনি টাকাটা ফেরত দিতে গেছেন। তো ফেরত দিতে গেছে পরে আপনি বন্ধু আপনার টাকাটা নেয় নাই, সে আপনাকে টাকাটা দান করে দিচ্ছে।
বলছে না দোস্ত, তোরে যে তোর অভাবের সময় যে তোরে টাকা দিছিলাম, তুই কি মনে করছিস যে এটা তোরে লোন দিছি? তুই যদিও লোন চাইছিস, কিন্তু আমি তো মনে মনে তোরে দানই করে দিচ্ছি, তো এই টাকাটা তো ফেরত নেওয়ার জন্য আমি টাকা দেইনি। তো আপনি তো মহা খুশি, দোস্ত এত ভালো, কিন্তু মহা খুশি হলে কি হবে? ওই 5 লাখ টাকার উপর আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গলা চেপে ধরবে। কেন গলা চেপে ধরবে? ক্যান্সেলেশন অফ ইনডেটেডনেস, বাংলা কি? দায় মুক্তি। আজকে আপনি একটা বড় দেনা থেকে মুক্ত, উইদাউট পেইং এনিথিং, কোনো টাকা পয়সা পরিশোধ না করিয়াই দায় মুক্তি ঘটিল। দায় মুক্তি ঘটিলে তাহা আয় হিসাবে গণ্য হইবে। বন্ধু মাফ করতে পারে, ডিসিটি মাফ করবে না। এটা এত নিঠুর কেন? এই যে বন্ধু 5 লাখ টাকা মাফ করছে আর ডিসিটি 5,000 টাকা মাফ করতে পারবে না? না না, আপনি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে? আপনি জার্নাল এন্ট্রি কি হবে বলেন তো? এটা তো অ্যাকাউন্টিং এর সাথে কোনো রকম অমিল নাই। 19-11 ফুললি ইন লাইন উইথ অ্যাকাউন্টিং। আপনি একটু অ্যাকাউন্টিং এর জার্নাল এন্ট্রি কথা চিন্তা করেন তো। আপনার যদি ব্যালেন্স শিটে একটা দায় থাকে, দেনা থাকে, আর সেই দেনাটা যদি আপনি কোনো টাকা পয়সা না দিয়েই যদি দেনাটা পরিশোধ করতে পারেন, হ্যাঁ, তাহলে এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি? এটা তো ইনকামকে হিট করবে, ডেফিনেটলি ইনকামকে। দেনা ডেবিট আর ইনকাম ক্রেডিট। হ্যাঁ, তাহলে ইনকাম ক্রেডিট হবে তো। জি স্যার। না বলতেছি স্যার, যে বন্ধু মাফ করে দিল আর ডিসিটি এটুকু মাফ করলে কি হয়? অ্যাকাউন্টিংও মাফ করবে না। আপনি খালি ইনকাম ট্যাক্সের দোষ দেন, অ্যাকাউন্টিংও মাফ করবে না। আমি তো আপনাকে মানে ই করার জন্য, আপনি যেরকম আমারে হিট করছেন, আমি আবার আপনারে হিট করছি, রাইট স্যার, আমি আপনার সাথে একমত। বুঝছেন? কারণ আপনি খালি ইনকাম ট্যাক্সের দোষ দেন, তাহলে আপনি অ্যাকাউন্টসই বা রিফ্লেকশন কিভাবে ঘটাবেন? তাই না? জি স্যার, অ্যাকাউন্টিং অলরেডি তো ইনকাম হিসেবে নিয়ে নিছে। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টিং যেখানে শেষ, অডিটিং সেখানে শুরু, অডিটিং যেখানে শেষ, ইনকাম ট্যাক্স সেখানে শুরু। বুঝতে পারছেন? ওতপ্রোত ভাবে জড়িত সবকিছু। আচ্ছা, তারপরে দেখেন 19-12, এইটার কোনো বাস্তব প্রয়োগ নাই। এটার বিষয়টাও আমার কাছে ক্লিয়ার না। ম্যানেজিং এজেন্সি কমিশন, এই টাইপের যদি কোনো ইনকাম যদি কারোর থাকে, সেটা বলছে যে ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে। বাট আমরা আমাদের জীবনে, চাকরি জীবনে এরকম কোনো কিছু পাইনি। কারণ যদি কারোর কমিশন ব্যবসা থাকে, তাহলে তো সেটা বিজনেস ইনকামে গিয়ে হিট করে, ইনকাম ফ্রম আদার সোর্সে হিট করে। যাই হোক, তারপরও এখানে ওই ধরনের কথাবার্তা কিছু বলা আছে, হয়তো কোনো কালে এরকম ছিল। কারণ আমরা যেগুলো আপনাকে পড়াচ্ছি, এগুলো সবই ব্রিটিশ ল, সবই সেই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1922 থেকে ধারাবাহিকভাবে আসছে, এই 84 আইনে। আচ্ছা, তারপরে হলো 1913। 1913-তে হচ্ছে আপনার উইনিং ফ্রম লটারি। তার মানে লটারি বা প্রাইজ বন্ডের লটারি যদি আপনি পান, তাহলে কিন্তু সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে, লটারির পুরস্কার। এখানে বলছে উইনিং ফ্রম লটারি ক্রসওয়ার্ড পাজেল। ক্রসওয়ার্ড পাজেল মানে হলো হাউজি। হাউজি খেলে যদি আপনি কোনো টাকা পয়সা জিতেন, তাহলে সেটাও আপনাকে দেখাতে হবে ইনকাম ফ্রম আদার সোর্সে। তারপরে কার্ড গেম, তাস খেলে যদি করেন, অথবা এনি সর্টস অফ গ্যাম্বলিং অর বেটিং। এগুলো তো অবৈধ ইনকাম স্যার, এগুলো তার না লিগ্যাল ইনকাম। না না না, এই আপনি আর একটা খারাপ কথা বললেন। আপনাদের যে আমি ইনকাম ট্যাক্সের ক্লাস নিচ্ছি, ইনকামের ডেফিনেশনে কোথাও বলা নাই যে ইনকাম মাস্ট বি দ্য লিগাল ইনকাম। এটা ভুল কথা, এবং পৃথিবীর কোনো দেশেই এই মানে ইনকামের ডেফিনেশনে লিগাল কথাটা নাই। ইনকাম মে বি দ্য ইলিগাল ইনকাম অলসো। কেউ যদি আমাদের রিটার্নে শো করে যে তার স্মাগলিং হইতে আয়, অথবা অন্য যে কোনো খারাপ কাজ হইতে আয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উইল নট রেজ এনি কোশ্চেন। তারা নিয়ে নেবে। যার যা কাজ, পুলিশের কাজ পুলিশ করবে, দুর্নীতি দমন কমিশনের কাজ দুর্নীতি দমন কমিশন করবে, ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের কাজ ইনকাম ট্যাক্স করবে। সুতরাং এটা ভালো কথা বলছেন, আপনার ভিতরে মনোভাবটা হলো যে না, এটা তো অবৈধ আয়, সুতরাং এটা হবে না। ওরে বাবা, এখানে কোনো বৈধ অবৈধ বলে কোনো জিনিস নাই। ইনকাম ট্যাক্সের যে ইনকামের ডেফিনেশন, সেখানে কোথাও বলা নাই যে ইট মাস্ট বি দ্য লিগাল ইনকাম এন্ড ইট মে বি দ্য স্মাগলিং করলে ওই ইনকাম দেখাতে পারবে। অবশ্যই। আপনি যদি কেউ যদি সাহস করে স্মাগলিং হইতে আয় এরকম দেখায় রিটার্নে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উইল নট রেজ এনি কোশ্চেন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ওই ট্যাক্স কিন্তু নিয়ে নেবে, নিয়ে হয়তো পুলিশে খবর দিবে, সেটা ভিন্ন জিনিস। ভিতরে ভিতরে সেটা অন্য জিনিস। কিন্তু তাহলে স্যার কালো টাকা সাদা টাকা বলে যে স্যার। ওই তো কালো টাকা, এই যে কালো টাকা, মানে যেটা আগে কালো টাকা কখনোই বলে না, কালো টাকা আমরা মুখে বলি। ওখানে বলা আছে যে আনডিসক্লোজড ইনকাম,
মানে যে স্যার টাকা কিন্তু আমার ওই টাকাটার আয়ের যে উৎস সেটা কি বলতে হবে না এখানে উল্লেখ করে যে এই টাকাটা এভাবে আয় করছি? হ্যাঁ বলবে তো, অসুবিধা কি? না না বলবে তো, বলতে তো হবেই, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আপনার আপনার মনে যেরকম ভয় ওরকম যারা অবৈধ ইনকাম তাদের প্রত্যেকের মনেই ভয়। সুতরাং ভয় যেহেতু, সুতরাং ওই ভয়ের কারণে কেউই কিন্তু তার অবৈধ ইনকাম শো করে না। শো করে না। শো করে না কেন? ইনকাম ট্যাক্সের ভয়ে না। মানে ইনকাম ট্যাক্সে এরকম কোনো আইন নেই যে অবৈধ ইনকাম মানে দেখিয়ে তার উপরে ট্যাক্স দেওয়া যাবে না, এরকম কোনো কথা নেই আইনে। এবং হ্যাঁ স্যার, আমরা আলটিমেটলি ওইখানে ধরা পড়ে যাবে আর কি, এটা আয় হলো কিভাবে। এরকম তো আমরা বহু দেখছি আমাদের জীবনে। এই যে ইনকাম ফ্রম সোর্স আজকে যেটা পড়াচ্ছি, এটাতে একটা টিক চিহ্ন দিয়া অনেক লোকই 12 লাখ 14 লাখ 47 লাখ এরকম একটা ইনকাম দেখায় দিচ্ছে, এবং যখন তাকে বলা হলো ট্যাক্স দিয়ে দিচ্ছে ওটার উপরে, ওই স্ল্যাব রেটে ফেলে যা ট্যাক্স আসে দিয়ে দিচ্ছে। যখন তাকে কোশ্চেন করা হলো যে এই টাকা আপনার কিসের আয়, তো বলছে এটা আমার মিসসেলেনিয়াস ইনকাম। তো কিছুই তো খোলসা করে নাই যে এটা কি। এখন খোলসা না করলে আমারও তো কিছু করার নাই, আমি ডিসিটি আমি কি করবো? একটা লোক ট্যাক্স দিতে চায়, সে বলতে চায় তার বিভিন্ন রকমের ইনকাম আছে, হয়তো বলছে যে আমি বিভিন্ন সময় টিউশনি করছি, এটা করছি ওটা করছি, এবং এই ইনকাম গুলো আমি বিভিন্ন দালালি করছি, তো করে আমার টাকা হইছে, টাকা আয় করছি, আমি টাকা দেখাই নেই, আমি দেখাই দিলাম এখন ইনকাম ফ্রম আদার সোর্স। আমি কি করবো? আমি তো দালালি করে আয় করছি, টিউশনি করে আয় করছি, সেগুলো তো আমি প্রমাণ করতে পারতেছি না। সুতরাং আমি একটানে ইনকাম ফ্রম আদার সোর্স 47 লাখ দেখাই দিয়েছি, শেষ। আমি ট্যাক্স দিতে রাজি, আপনার অসুবিধা কি? স্যার ব্ল্যাক মানির ওপরে কি ট্যাক্স দিলে ওইটা কি স্যার হোয়াইট মানি হয়ে যায়? তা তো বটেই, তা তো বটেই, তা তো বটে। আচ্ছা। যদি যে ইনকামের উপরে মানুষ ট্যাক্স দেয় ওইটাই তো হোয়াইট মানি, বুঝতে পারছেন? মানে সাদা এবং কালো কি, মানে টাকা কিভাবে সাদা হয়, টাকা কিভাবে কালো হয়? কালো টাকা মানে হলো যে অপ্রদর্শিত টাকা, মানে যে টাকার উপরে ট্যাক্স দেওয়া হয়নি। তো ট্যাক্স দিলে তো ওই টাকা সাদা হয়ে যায়, ওই টাকা তো দৃশ্যমান, ওই টাকা তো তার সিনে চলে আসে। যাই হোক, এটা হলো আপনার কি বলতে গিয়ে এত কথা বলতেছি জানি না। ও 13 নম্বর। একটু স্যার একটা কোশ্চেন, একটু আগে আপনি বলছিলেন যে ওই যে দুইটা এফডিআর, একটা এফডিআর দেখাইছে আর একটা এফডিআর দেখায়নি, যে না, ওটা দেখায়নি। নিয়ে না 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 না, ওটা শোনেন শোনেন, আপনি ওইটা নিয়ে এখন আবার কথা বলতেছেন কেন? আমরা আছি 19-এর 13-তে, আপনি কোশ্চেন করতেছেন 19-এর 2 নিয়ে। ব্ল্যাক মানির কথা আসছে এই জন্যই বলতেছিলাম, তাহলে অপ্রদর্শিত ওটা কি আমার ব্ল্যাক মানি হয়ে যাবে কিনা ওটা বলতেছি। ওটা তো ব্ল্যাক মানি অলরেডি তো আপনার ব্ল্যাক। ওটা যত সময় পর্যন্ত ডিসিটি তাই না বাইট করতে না পারবে তত সময় পর্যন্ত ওটা তো ব্ল্যাকই রইল। আপনি তো এটা দেখান নাই, এবং ডিসিটি যদি ধরতে না পারে তাহলে তো ব্ল্যাকই থাকিয়ে গেল, কালো বিড়ালই থাকিয়ে গেল, উহা সাদা হইল না, বুঝতে পারছেন? কালো টাকা তো তো এটাই আর কি, মানে 19-এর 13-তে যেটা উইনিং ফ্রম লটারি, সেখানে শুধু লটারি না, সেখানে হাউজি, সেখানে কার্ড গেম, সেখানে গ্যামলিং, সেখানে বেটিং মানে ওই যে বন্ধুতে বেট ধরে না, ওইটা বেটিং, ওটাও লেখা আছে এখানে। আপনি এক বন্ধুর সাথে বেট ধরে 10,000 টাকা জিতছেন, তো ওই 10,000 টাকাও আপনার ইনকাম, ওইটার উপরও ট্যাক্স দিতে হবে। আচ্ছা যাই হোক, এগুলো দেখাইলে মানে না দেখাইলে কে জানে যে সে বন্ধুর সাথে বেট ধরে 10,000 টাকা পাইছে, যদি সে না শো করে তাহলে সে কে জানবে, তাই না? তো যাই হোক আর কি, তো উইনিং ফ্রম লটারি বলতে এখানে ইভেন আপনি যদি প্রাইজ বন্ডের ফার্স্ট পুরস্কার পান ওটাও এখানে আসবে, ইনকাম ফ্রম আদার সোর্সে। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, সেটা হলো লটারির পুরস্কারের উপরে ট্যাক্স রেট কিন্তু 20। মানে আমি যদি একটা অঙ্ক দেই আপনাকে, মানে সবগুলো হেড মিলে, তো তার ভিতরে যদি আমি একটা কথা বলি যে ভদ্রলোক এই বছর প্রাইজ বন্ডের লটারি থেকে পুরস্কার পেয়েছে 10 লক্ষ টাকা, যদি অঙ্কে থাকে, আপনি ওইটাকে তো আজকের ক্লাসে তো শিখলেন যে 10 লক্ষ টাকা তার ইনকাম ফ্রম আদার সোর্সে ইনকাম হিসেবে গণ্য হবে, ভালো কথা। তো এটার উপরে ট্যাক্স হবে কি? এটার উপরে কি গতানুগতিক আপনি যে রেটে ট্যাক্স করেন, যেটাতে আমরা গত ক্লাসে অঙ্ক করছি, প্রথম 3 লক্ষ শূন্য, ওইভাবে হবে না। এই পার্টের উপরে ট্যাক্স হবে ডাইরেক্ট 20। আপনার ধরেন স্যালারি ইনকাম, আমি বলি একটু, আপনার স্যালারি ইনকাম 10 লাখ, আর প্রাইজ বন্ডের লটারি পেয়েছেন 10 লাখ, আপনার টোটাল ইনকাম হচ্ছে, টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 20 লাখ। তাহলে 20 লাখের উপরে ট্যাক্স হবে কত? 20 লাখের উপরে প্রথম বেতন থেকে যেটা, ওটার উপরে হবে স্ল্যাব রেট।
আর সঞ্চয় কি বলে, সেকেন্ডের উপর স্যার 20,000 টাকা। হ্যাঁ রাইট, এটার উপরে ডাইরেক্ট 20%, 10 লাখ টাকা যদি আপনার লটারি পুরস্কার হয়, এটা 20% এর 2 লাখ টাকা ট্যাক্স। বুঝতে পারছেন? এই। আচ্ছা, স্যার 20% টিডিএস না স্যার? টিডিএস ও 20 আর রেটও 20। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। টিডিএসটা তো পড়াই নেই, মানে সবগুলো টিডিএস একসাথে পড়াবো তো, এই জন্য আর টিডিএস এর কথা মুখে আনতেছি না। না স্যার, এটা আমি দেখছিলাম তো স্যার, এই জন্য কনফিউজড হয়ে গেছিলাম। না ঠিকই আছে, টিডিএস ও 20, ট্যাক্স রেটও 20। আচ্ছা, স্যার বাকিগুলোতে কি গতানুগতিক হবে স্যার ট্যাক্স? বাকিগুলো গতানুগতিক আমরা যেভাবে আগের নিয়মে করছি ওইভাবে হবে? হ্যাঁ হ্যাঁ কারেক্ট, মানে ওই গতানুগতিক মানে স্ল্যাব রেট আর কি। স্ল্যাব রেট কি স্যার? মানে স্ল্যাব রেটে হবে। স্ল্যাব রেট মানে হলো ধাপে ধাপে যে রেটটা বাড়ে। ধাপে ধাপে। শুধু একমাত্র স্যার লটারি তাস যেটা বলছেন ওটা 20% ডাইরেক্ট? একমাত্র না, এরকম ডাইরেক্ট এরকম হবে আরো আছে। ডাইরেক্ট হবে যেমন আপনাকে বলি, আপনার সঞ্চয়পত্রের সুদ যদি থাকে তো ওইটার উপরে তো মানে ডাইরেক্ট 10%। তারপরে জমি বিক্রি যদি থাকে ক্যাপিটাল গেইন, ওইটার উপরে সাব রেজিস্ট্রার যে টাকা কেটে রাখে ওইটাই ট্যাক্স। এরকম আরো আছে, মানে আপনি বলছেন তো স্যার একমাত্র এইটাই তো শুধু মানে ডাইরেক্ট, উত্তর হলো না, এরকম ডাইরেক্ট আরো আছে। আরো মিনিমাম গুলো স্যার বুঝলেন না, হ্যাঁ আজকে নাই, মানে আরো আছে বাট আজকের পড়ানোর মধ্যে নাই। আজকের পড়ানো বাকিগুলো নরমাল, মানে 13 নাম্বারটা হচ্ছে ডাইরেক্ট। বুঝছেন? ক্লিয়ার? তাহলে আমাদের 1 থেকে 5 আর মানে 8 থেকে 13 পড়ানো হলো। এখন কত? 19 এর 21 না? উনিশের 21 যেটা বলছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন বা দান নেওয়া যাবে কারোর কাছ থেকে নগদে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু 5 লক্ষ টাকার বেশি যদি লোন বা দান নিতে হয় কারোর কাছ থেকে, তাহলে নিতে হবে অবশ্যই সেটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। মানে সে একটা চেক দিবে আমাকে, আমি সেই চেকটা এনে আমার ব্যাংক অ্যাকাউন্টে আবার জমা দেব, তাইলে 2টা ব্যাংক অ্যাকাউন্টই হিট করবে, তার ওখান থেকে চলে গেছে আমার অ্যাকাউন্টে এসে জমা হয়েছে। তো কোন অ্যাকাউন্ট থেকে আসছে ওগুলো সবই ব্যাংক স্টেটমেন্ট তুললে দেখা যায়। তার মানে নগদে 5 লাখ টাকার উপরে নগদে নেওয়া যাবে না, এটা ল, এটা এখানে বলা আছে। যদি কেউ নেয়, ধরেন আপনি আপনার বন্ধুর কাছ থেকে 8 লাখ টাকা লোন নিলেন, মরছেন, পুরো 8 লাখ টাকা ইডিসিটি আপনার ইনকাম হিসেবে যোগ করে ট্যাক্স করে ছেড়ে দেবে। এবং এই 8 লাখ টাকা কিন্তু সর্বমোট, দেখা যায় আপনি 4 জন বন্ধুর কাছ থেকে 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ করে নিচ্ছেন, তার মানে বছরে কত নিছেন টোটাল? 4 জনের কাছ থেকে 8 লাখ, মরছেন। সর্বমোট 5 লাখের বেশি হলে ওই পুরাটাই আপনার ইনকাম হিসেবে ট্যাক্স করে দিবে। বুঝতে পারছেন? আর বললামই তো 5 লাখের উপরে নিতে গেলে অবশ্যই আপনাকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, চেকের মাধ্যমে, অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে নিতে হবে। সে যার কাছ থেকেই নেন, বন্ধুর কাছ থেকে নেন, বাবা মার কাছ থেকে নেন, যার কাছ থেকে নেন, এটা হচ্ছে বিষয়। ক্লিয়ার? তাহলে 19-এর মানে স্যার এখানে ব্যাংক থেকে লোন নিলে কি এটা এখানে আসবে? না না না, এটা তো না, ব্যাংক থেকে লোন নিতে দিলে তো অবশ্যই ব্যাংকিং চ্যানেলেই আসবে, এটা পড়াচ্ছি না। এটা হলো মানে হ্যান্ড লোন মূলত, মানে আছে না টাকা পয়সার ঠেকা পড়ছে, আমি কার থেকে ধার নিলাম আর। হ্যাঁ, এটা ইনস্টিটিউশনাল লোন না। ও আচ্ছা, এটা ইনস্টিটিউশনাল লোনের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, এটাও এখানে বলা আছে। এখানে তো অনেক কথাই বলা, আমি তো টানাই রাখছি, কেউ চাইলে পুরোটাও পড়তে পারে, তাই না? এই আর কি। তো এখানে আবার একটা কথা বলছে যে সেটা হলো যে আপনি ধরেন 8 লাখ টাকা লোন নিছেন, কিন্তু বুঝতে পারেন না যে ডিসিডি এটা খপাত করে ধরে ফেলবে এবং এটা ধরে আপনাকে ট্যাক্স করবে, আপনি বুঝতে পারেননি, তা আপনি আবার পরের বছর তার টাকা ফেরত দিয়ে দিচ্ছেন। তো পরের বছর যদি টাকা ফেরত দেন, পরের বছরে আপনার ইনকাম থেকে আবার এটা বিয়োগ হবে। ডিসিডি এইদিকে ভালো আছে, ভালো মানে আইন আছে বলে করে। স্যার ব্যাংক থ্রু নিলে কি আর ট্যাক্স দিতে হবে না? ট্যাক্স দিতে হবে কেন? ব্যাংক থেকে লোন নিলে ট্যাক্স দিতে হবে কেন? না না, ব্যাংকের মানে ট্রান্সফারটা যদি ব্যাংকের থ্রু হয় তাহলে মানে ডিসিটি কি ট্যাক্স চার্জ করবে না সেটা জিজ্ঞাসা করছি। করবে না। আচ্ছা আচ্ছা।
ঠিক আপনি যদি মানে আইন মান্য করেন তাহলে তো কোনো অসুবিধা নেই। এগুলো পড়াচ্ছি কেন, যেন এইগুলা পড়ে এগুলা বুঝে যদি সবাই তার ফিনান্সিয়াল ট্রানজেকশন গুলো করে তাহলে তো সে কোনো ঝামেলায় পড়বে না। আমার আজকে টাকা দরকার, কত লাখ টাকা? 16 লাখ টাকা। তাহলে আমি এই টাকা, আমি যেহেতু 19-এর 21 আমি জানি, আমি তো কখনো এই 16 লাখ টাকা আমি নগদে নেব না। আমি তো নেবো, তা যার কাছ থেকে নেবো তারে বলবো, বাপু আমার একটা চেক দেন, যাতে আমি আমার ব্যাংকে টাকাটা ঢুকাইয়া তারপরে আমি আবার উঠাইতে পারি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝেছি। তারপরে আসেন 19-এর 22। 19-এর 21 তো শেষ। 19-এর 21 তো হলো আপনার লোনের বিষয়টা, লোন আর গিফট। মানে ইফ ইট ইজ উইদিন 5 লাখ ক্যাশ অ্যালাউড, ইফ ইট ইজ বিয়ন্ড 5 লাখ অবশ্যই সেটা নিতে হবে থ্রু ব্যাংক। মানে আমার ব্যাংকে আসবে, মানে যার কাছ থেকে লোন নেব বা দান নেব তার অ্যাকাউন্ট। আদারওয়াইজ কিন্তু মানে ডিসিটি ওটা যোগ করে দেবে, আবার আপনি যে বছরে ফেরত দিবেন ওই বছরে আপনি কি হবে, ওই বছরে আবার ডিসিটি বিয়োগ করবে, এই আর কি বিষয়টা। তো 19-এর 21 শেষ। 19-এর 21 কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানে সাবসেকশন। স্যার 19-এর 21-এ এক্সাম্পলটা দিলেন স্যার 8 লাখ টাকা, এই 8 লাখ টাকার উপর কি ট্যাক্স রেটটা স্যার এজ ইউজুয়াল যেভাবে হয় ওইভাবেই হবে? তা তো বটে, অ্যাজ ইউজুয়াল না হলে তো আমি বলবো আপনাকে। আজকে যতগুলা পড়াচ্ছি তার ভিতরে একমাত্র ওইটাই হলো 20%, আর কোনোটা আর সবগুলোই অ্যাজ ইট ইজ, মানে ওকে, মানে আলাদা কোনো ট্যাক্স রেট নাই। আচ্ছা, তারপরে দেখেন যে বাড়ি ভাড়া, এটা মনে হয় পড়ানো হয়েছে আপনাদের এই 19-এর 22। জি স্যার, পড়ানো হয়েছে। পড়ানো হয়েছে 19-এর 22 ও সরি 19-এর 24 পড়াবেন। ও রাইট, এগুলো দেখতেছি কেন। 19-এর 21-এর পরে কত? 19-এর 24। 24, জি স্যার। এই যে 24 খুলছি, এটা হলো ইকুইটি রিসিভ ফ্রম শেয়ার হোল্ডার্স ইন ক্যাশ। বিষয়টা হলো, যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি তার শেয়ার হোল্ডারদের কাছ থেকে ক্যাশ টাকা নিয়ে শেয়ার ইস্যু করে, পেইড অফ ক্যাপিটাল রেজ করে, তাইলে খবর আছে। কার খবর আছে? ওই শেয়ার হোল্ডারের না কোম্পানির? তাহলে কোম্পানির ওই পেইড অফ ক্যাপিটালটাই ডিসিটি সরাসরি 19-এর 24 ধারায় ইনকাম হিসাবে ট্রিট করবে। ডেঞ্জারাস সেকশন। বিষয়টা কি আবার খুলে বলি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার তো কোম্পানি ফরমেশন হচ্ছে, ভালো কথা, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে। এর শেয়ার হোল্ডার কয়জন? 2 জন, মিস্টার এ মিস্টার বি। এখন প্রত্যেকে কত করে, মানে পেইড অফ ক্যাপিটাল কত? 50 লাখ, টোটাল 1 কোটি। এই যে মিস্টার এ 50 লাখ টাকা শেয়ার কিনবে এই নতুন কোম্পানি, এইটা মিস্টার এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হতে হবে, দুইজনেরই, এ বি দুইজন থেকে। মিস্টার এ যদি নগদ টাকা ব্যাংকে দিয়ে তারপরে তার শেয়ার ইস্যু হয় এবং পেইড অফ ক্যাপিটাল রেইজ হয়, তাহলে কিন্তু মানে যদি ব্যাংকিং চ্যানেলে এই পেইড অফ ক্যাপিটালের টাকাটা কোম্পানির অ্যাকাউন্টে না ঢোকে, তাহলে খবর আছে। কার খবর আছে? কোম্পানির খবর আছে। কি খবর আছে? পুরা পেইড অফ ক্যাপিটাল 1 কোটি টাকা ডিসিটি 19-এর 24 ধারায় ইনকাম হিসাবে ট্রিট করবে, করে ওইটার উপর ট্যাক্স করবে, পেইড অফ ক্যাপিটালকে ট্যাক্স করে ছেড়ে। এত বড় ডেঞ্জারাস আইন। তার মানে সেক্ষেত্রে স্যার কোম্পানি রেটে হবে না স্যার? কোম্পানি রেটে হবে। তার মানে ডিসিটির হাত কত লম্বা চিন্তা করেন। তো সে তো আপনার ব্যালেন্স শিট নিয়ে টান দিবে, কোম্পানির ব্যালেন্স শিট নিয়ে টেনে হিসে ছিঁড়ে ফেলবে একেবারে। আচ্ছা, গেল। এটা জীবনে শুনছেন কোনোদিন পেইড অফ ক্যাপিটালকে ট্যাক্স করে ডিসিটি? না স্যার, প্রথম শুনলাম স্যার। অদ্ভুত কাণ্ড, অদ্ভুত। আচ্ছা, তারপরে কি 1927 না? 1927। 1927 যেটা বলছে সেটা হলো যে আচ্ছা, কোনো কোম্পানি তার পেইড অফ ক্যাপিটালের 10% বেশি টাকা দিয়ে গাড়ি কিনতে পারবেন। মানে গাড়ি কিনলে তার পেইড অফ ক্যাপিটাল না, শুধু এখানে পেইড অফ ক্যাপিটাল প্লাস একটা করে দেখাই আমি, নাহলে আপনি বুঝতে পারবেন না যে 1927 কি বলছে। দেখেন, কথার কথা যে
একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল হচ্ছে ধরেন মানে 1 crore, কথার কথা। আর কেউ একটা কার পারচেস করছে, ওই কোম্পানিটা কার পারচেস করছে 45 লাখ টাকায়, এবং এই গাড়িটা টাকা পেলো কই? ধরেন টাকা তার ফাইলে আছে, মানে কোম্পানি ব্যালেন্স শিটে লিকুইড মানি আছে, অথবা টাকা নাই ধার করছে, তো সেটা লোন করছে, সেটা অন্য ইস্যু, হোয়াট এভার মেবি। এখন কথা হলো যে এই 1 কোটি টাকার মানে 10% কত টাকা আসে? 10 লাখ। 10 লাখ টাকা স্যার। আইনে বলছে যে এই 10 লাখ টাকার বেশি টাকা দিয়ে সে গাড়ি কিনতে পারবে না। 10 লাখ টাকার বেশি মানে পেইড আপ ক্যাপিটালের 10% বেশি টাকা দিয়ে কোনো কোম্পানি কোনো কার বা জিপ কিনতে পারবে না। ওই লরি টরি ওইগুলো বলা হয় না, ট্রাক বাস ওগুলোর কথা বলা হচ্ছে না। তো এই গাড়িটাই এমডি সাহেব চলবে আর কি, এই জন্য এমডি সাহেবের জন্য দেখে শুনে একটা গাড়ি কিনছে কোম্পানি, ভালো কথা। তাহলে আইনে বলছে যে 10% বেশি টাকা দিয়ে গাড়ি কিনতে পারবে না, তো কিনছে, তো এখন কি হবেটা কি? তাহলে বেশি কত টাকা দিয়ে কিনছে? হিসেবে ধরে ফেলবে স্যার। হ্যাঁ কি স্যার ইনকাম হিসেবে ধরে ফেলবে। না, পুরাটা না, স্যার ওই যে যতটুকু বেশি কিনেছে। না বেশি দিয়ে কিনছে তা পুরাটা না। আগে শোনেন, আচ্ছা আচ্ছা। আপনি তো কমন সেন্স দিয়ে বলতেছেন, আমি তো বই থেকে বলতেছি। শোনার আগেই উত্তর যে স্যার 35 লাখ টাকা ইনকাম হিসেবে গণ্য হবে। আপনি যেভাবে লাইনে আগাচ্ছেন তাতে তো বোঝাই যাচ্ছে স্যার যে পেইড আপ ক্যাপিটালে 10% বেশি গাড়ি দিয়ে গাড়ি কিনতে পারবে না, তা কিনছে 45 লাখ টাকা দিয়ে কিনছে, তো কত টাকা বেশি দিয়ে কিনছে? 35 লাখ, তো 35 লাখ টাকা ইনকাম হিসেবে গণ্য হবে? নো, অর্ধেক। অর্ধেক তার মানে যত টাকা বেশি দিয়ে গাড়ি কিনছে তার 50% উইল বি ট্রিটেড অ্যাজ ইনকাম। ডিসিটি কিন্তু এই ক্ষেত্রে এরকম ঘটনা ঘটিলে 17.5 লাখ টাকা তার 19-এর 27 ধারায় ইনকাম হিসেবে ট্রিট করবে। বুঝতে পারছেন? 19-এর 27। আচ্ছা, তাহলে এখন আর একটা কথা বলি যে একই বছরে সে আর একটা গাড়ি কিনছে, মানে আর একটা জিপ কিনছে, এবং এইটা কিনছে 60 লাখ টাকা দিয়ে। কোম্পানির টাকা আছে, ওইটা নিয়ে চিন্তা নেই। এখন আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন যে এই যে 60 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলো, মোট কত টাকা 19-এর 27 ধারায় মানে ইনকাম হিসাবে যোগ হবে? 47 লাখ 50 হাজার। 25 লাখ। 47 লাখ 50 হাজার স্যার। স্যার এখানে তো স্যার গাড়ির কথা বলা হয়েছে, জিপের কথা তো মনে হয় বলা হয়নি। একই, মানে কারের ডেফিনেশনে জিপও আছে। আচ্ছা, ওইটা নিয়ে চিন্তা নেই। তো এইটাও কিন্তু আপনাকে উত্তরটা বলি, এটাও কিন্তু আপনার 25 লাখ। 25 লাখ। হ্যাঁ রাইট। এইটার জন্য 25, ওইটার জন্য 17.5। যা হয় প্রতিটা গাড়ির জন্য এরকম সেপারেট ট্রিটমেন্ট হবে, সেপারেট ট্রিটমেন্ট। তাহলে টোটাল 37.5 লাখ টাকা, না সরি 17 না, কত 42.5 লাখ টাকা হবে। 42 লক্ষ। টোটাল আর কি, টোটাল আপনার ডিজেলও হবে কিন্তু, মানে সরি টোটাল ইনকাম হিসেবে গণ্য হবে 19-এর 27 ধারায় 42.5 লক্ষ টাকা। মানে বিষয়টা কি, আমি কেন আরেকটা জিপ এখানে লিখলাম, সেটা লিখলাম হলো যে আপনারা যদি মানে 45 আর 60 1 কোটি 5 এইখান থেকে 10 বিয়োগ করে তারপরে অর্ধেক করেন, তাহলে হবে না। প্রতিটা গাড়ির জন্য আলাদা আলাদা মানে ট্রিটমেন্টটা করতে হবে, তাতে যা হয় হবে। স্যার সেক্ষেত্রে বাস অথবা ট্রাক কিনে যদি কিনে সেক্ষেত্রে তো এটার ভিতরে আওতায় আসবে না। না ওটা এটা আওতায় আসবে। জি স্যার। বললামই।
স্যার হুম স্যার ওই যে কিছু বাস থাকে না, ধরেন যেগুলা এমপ্লয়ীদেরকে নেওয়ার জন্য মিনি ভ্যান টাইপের, এটা কি স্যার এটার এই আওতায় পড়ছে নাকি মানে গাড়ি ডেফিনেশনের আন্ডারে পড়ছে? না না এখানে না। আচ্ছা স্যার। তাহলে গেল কি 1927। 1927টা এখন পড়ে দেখতে পারেন, আমি তো সব বাংলায় পড়াই। তো বাংলায় পড়ানোর সুবিধা হলো যে আমাদের মগজে ঢোকে ভালো করে। এরপরে তো আপনি ইংলিশ তো আপনার চোখের সামনে, আপনি যদি শুধু পড়েই বুঝতে পারেন সব, তাহলে তো আর আমারে দরকার নেই। কিন্তু আমি বাংলায় পুরা জিনিসটা পড়ানোর পরে যদি আপনি ইংলিশটা পড়েন, তখন আপনার পুরা জিনিসটা আপনার চোখের সামনে খোলসা হয়ে যায়। বুঝতে পারছেন? স্যার এখন 1929। কত? 19-এর 29। আচ্ছা 19-29। 1929 হলো বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইফ পারচেজড অন ক্রেডিট বাট নট পেইড ব্যাক উইদিন 2 ইয়ার্স। অনেকে আপনি দেখবেন যে উত্তরাতে ধরেন 6 তলা একটা বাড়ি করছে, তো 6 তলা বাড়ি করছে, তার খরচ হয়েছে কত? খরচ হয়েছে 3 কোটি টাকা। তো 3 কোটি টাকা তার যে খরচ হলো, তাকে ধরা হলো যে আপনি টাকা পাইছেন কই? সে কয় কি যে আমার তো টাকা নাই, সব রড আলা রড দিছে, সিমেন্ট আলা সিমেন্ট দিছে, বালি আলা বালি দিছে, আমার বাড়ি হয়ে গেছে। তার অ্যাসেট সাইডে বিল্ডিং 3 কোটি, বাম দিকে লায়াবিলিটি সাইডে লায়াবিলিটি 3 কোটি। কেন? দোকানদাররা নাকি সব টাকা পায়, তার নিজের কোনো টাকা নেই। অথবা মানে এটা যেটা গল্প বললাম সেটা ধরেন শুনতে বেশি খারাপ শোনায়, তাহলে বলি তার ফাইলে হয়তো টাকা ছিল 1.25 কোটি, তো 1.25 কোটি টাকা দিয়ে সে লেবার টেবার এগুলা পেমেন্ট দিচ্ছে, আর বাকি সব মাল 1,75,00,000 টাকা হলো তার বাকিতে মাল খরিদ। মাল মানে বিল্ডিং ম্যাটেরিয়াল খরিদ, মানে ইট বালি সিমেন্ট রড এগুলো আর কি। এখন এই সমস্ত দুষ্টামি বন্ধ করার জন্য আইন করা হয়েছে যে যদি এরকম বাকিতে এরকম কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইট বালি সিমেন্ট রড এরকম দেখা যায়, তাহলে আইন করছে যে 2 বছরের মধ্যে তার ওই পাওনা টাকা দোকানদারকে পরিশোধ করতে হবে। যদি 2 বছর পরেও যদি দেখা যায় তাহলে এই লায়াবিলিটি রয়ে গেছে, তাহলে ধরে নিতে হবে ওটা ভুয়া, আসলে কেউ তার কাছে টাকা পায় না, এটা তারই টাকা, অবৈধ টাকা বা অঘোষিত টাকা, এটা দিয়ে বাড়ি করছে। এখন বলতে পারতেছে না টাকা কই পাইছে, এখন ধানাই বানাই শুরু করছে, বলছে সবাই নাকি টাকা পায়। বুঝতে পারছেন? তো ওইগুলোকে ওই ওই ধরনের দুষ্টামি গুলোকে বন্ধ করার জন্য এরকম লটা করা হয়েছে। লটা করা হয়েছে বেশি দিন হয় নাই, যাই হোক। আশা করি ক্লিয়ার। এখন আপনি পড়েন, আমি যা মানে গল্প বললাম এখন আপনি পড়লে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে 29-এর এটা গেল কত, মানে 19-এর 29। জি স্যার, তারপর 31, 19-এর 31। 31 না? আচ্ছা আসেন 19-এর 31। 19-এর 31-এ যেটা বলছে সেটা হলো যে কেউ যদি অরিজিনাল রিটার্নে যে টাকা ইনকাম হিসেবে শো করবে, যদি পরবর্তীতে 78-এ সংশোধিত রিটার্নে যদি সে বাড়তি আয় শো করে, তাহলে বাড়তি আয়ের উপরে তাকে কিন্তু নর্মাল রেটে ট্যাক্স দিতে হবে। ধরেন এটার গল্পটা বলি। সেটা হলো এরকম দেখা গেছে আমাদের, ধরেন এক সময় মৎস্য খামারের আয়ের উপরে ট্যাক্সের ছিল অনলি 3%, এখন একটু বেশি, তাও এখন স্ল্যাব রেট। কেউ যদি ফিশারিজ থেকে ইনকাম দেখায় তাহলে একসময় ট্যাক্স ছিল 3%। এখন ধরেন একজনে ফিশারিজ থেকে ইনকাম দেখাইছে 1 কোটি টাকা এবং সে 3%-এ 3 লাখ টাকা ট্যাক্স দিয়ে রিটার্ন দিয়ে দিচ্ছে। তো নর্মাল রিটার্ন দিচ্ছে, তো নর্মাল রিটার্ন দিলে তো ডিসিটি নোটিশ করে, হিয়ারিং হয়। এক পর্যায়ে মানে কিছুদিন পরে যখন তার হিয়ারিং পর্যায়ে মনে হইতেছে যে আমি বন্ধু বান্ধবের সাথে আলাপ করে দেখলাম যে আমি তো ভুলই করছি। কেন? এটা তো একটা মৌকা, এটা তো মানে মৎস্য খামার দেখাইয়া যে কোনো টাকা হোয়াইট করা যায়। আমি যদি বলি আমি 10 কোটি টাকা আমার এবারে মাছের আয় হয়েছে, তো আমার ওই সে পুকুরে কত মাছ আছে, কত বিক্রি করছি, কে তার খবর রাখে? আমি যদি 10 কোটি টাকা ইনকাম দেখাইয়া 30 লাখ টাকা ট্যাক্স দিই, তো 3% ট্যাক্স তো মানে খুবই কম, মানে নর্মাল ট্যাক্স দিলে তো আমাকে 25% রেটে দিতে হবে।
তো এটা তো একটা বঙ্কা। তাহলে আমি করলাম কি, আমি 2 মাস পরে বা 5 মাস পরে আমি আবার একটা রিভাইজ রিটার্ন দিলাম। আমি বললাম যে না থুক্কা, আমার ইনকাম হলো 10 কোটি, 10 কোটির উপরে ট্যাক্স আসে 30 লাখ 3%, মাইনাস আগে যেটা দিছিলাম অরিজিনালি 3 লাখ, 1 কোটি টাকার উপরে, তো বাকি 27 লাখ টাকা আমি এখন এই রিভাইজ রিটার্নের সাথে দিয়ে দিলাম। তো এখানে আইনে বলছে যে যদি কেউ সংশোধিত রিটার্নে এরকম কোনো হ্রাসকৃত কর হার অ্যাপ্লিকেবল এরকম কোনো আয় প্রদর্শন করে, তাহলে ওই বাড়তি মানে যে 9 কোটি টাকা সে ইনকাম শো করলো, এটার উপরে নর্মাল রেটে ট্যাক্স হবে, মানে সাবসিডাইজড রেটে নয়। বুঝতে পারছেন? তার মানে আপনার আয় 1 কোটি টাকা না 10 কোটি টাকা আপনি আগে বোঝেন নাই কেন? আপনি যে আগে বোঝেন নাই তার খেসারত হলো এখন যেটা বাড়তি আয় শো করছেন এটার উপরে নর্মাল রেটে ট্যাক্স হবে। নর্মাল রেট কি? প্রথম 3 লক্ষ শূন্য, তারপরে তো জানেন আপনি নর্মাল রেট কি। বুঝতে পারছেন? তাহলে এই গেল আমাদের 19-এর 31। আর একটা আছে 19-এর 32। 19-এর 32, সেটা হলো যে টিডিএস মানে কোনো অ্যাসেট অ্যাকোয়ার করার ক্ষেত্রে যদি টিডিএস না করা হয়, তাহলে আপনারা তো অলরেডি সেকশন 30 পড়ছেন এবং আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে 30টা মুখস্থ করতে হবে। সেখানে আপনি দেখছেন যে যে কোনো পেমেন্ট, এনি এক্সপেন্ডিচার, সে কোনো খরচ করলে ধরেন আপনি বেতন দিচ্ছেন, একটা কোম্পানি বেতন দিচ্ছে, বেতন থেকে কিন্তু ট্যাক্স কাটতে হবে। যদি না কাটে তাহলে 30-এর এই ধারায় ডিজালভ হবে, ওই বেতনটা পুরা মানে ইনকাম হিসেবে গণ্য হয়ে কোম্পানি রেটে ট্যাক্স হবে, মানে বড় ধরনের ক্ষতি হবে। এটাও সেই ক্ষতি। একটা কোম্পানি ধরেন একটা বিল্ডিং করলো, একটা ফ্যাক্টরি বিল্ডিং করলো, কত কোটি টাকা দিয়া, ধরেন 10 কোটি টাকা দিয়া একটা বিল্ডিং করলো, এবং এই বিল্ডিংটা সে নিজে করে নাই, সে একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে, একটা কন্ট্রাক্টরি প্রতিষ্ঠানকে তার সাথে কন্ট্রাক্ট করছে, চুক্তি করছে যে আমার বিল্ডিং এই ফেসিলিটি থাকবে, এই ইত্যাদি 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 ইত্যাদি, কত টাকা চাও? তো বললো 10 কোটি। তো 10 কোটি টাকার কন্ট্রাক্ট দিয়ে দিল এবং 10 কোটি টাকাও দিয়ে দিল স্যাকে। কিন্তু আইনে বলা আছে যে এই পেমেন্ট থেকে টিডিএস করতে হবে, যে টিডিএসটা আমরা আগামী ক্লাসে পড়াবো আশা রাখি। তো সেই ঠিকাদারি বা সরবরাহকারী থেকে, প্রকিউরমেন্ট থেকে ট্যাক্স কাটতে হয়। আমি যদি ট্যাক্স না কেটেই ঠিকাদারকে আমি পেমেন্ট করি, তাহলে বলছে যে ওই যে বিল্ডিংটা তৈরি হলো, আমার ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যে একটা বিল্ডিং দাঁড়ায় গেল 10 কোটি, যেটা আমি আমার টাকা আছে তাতে সমস্যা নেই, কিন্তু টাকাটা পেমেন্ট করছে একজন ঠিকাদারকে, সে আমার বিল্ডিংটা করে দিচ্ছে। তাহলে ঠিকাদারকে পেমেন্ট করার ক্ষেত্রে আমি যেহেতু ট্যাক্স কাটিনি, এটা একটা অপরাধ, তো সেই অপরাধের শাস্তি হিসাবে পুরা বিল্ডিংটা ডিসিটি যোগ করে দেবে, ইনকাম হিসাবে ধরে ওইটার উপরে ট্যাক্স করে দেবে, 10 কোটি টাকার উপরে ট্যাক্স করে দেবে। অপরাধটা কি? যে আমি ঠিকাদারকে পেমেন্ট করার ক্ষেত্রে আমি সেখান থেকে ট্যাক্স কাটিনি, এবং এই বিল্ডিং হচ্ছে একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর এর আগের ক্লাসে যেটা পড়াইছিলাম ইনকাম ফ্রম বিজনেস, ওটা ছিল রেভিনিউ এক্সপেন্ডিচার, স্যালারি, স্টেশনারি ইত্যাদি ইত্যাদি। তো আপনি জানেন, ইনকাম স্টেটমেন্ট করেন, সুতরাং জানেন। এই আর কি, এটা তো ছোট জিনিস। 29 নাম্বার তো আপনি এক বাক্যে পড়তে পারেন যে if tax at source not deducted from payment in acquiring asset, then that payment will be treated as income from other sources. এটাকে 30 ধারায় নেওয়া যেত, কিন্তু 30 ধারায় নেওয়া যায় না এই কারণে, 30 ধারাটা হচ্ছে 29 ধারার সাথে মানে রিলেটেড। 29 ধারা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, আর এখন যেটা আপনাকে পড়াচ্ছি সেটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই কারণে দুই জায়গায় চলে গেছে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তো বলেন এখন আর কোনো কোশ্চেন? তো আমাদের মানে আজকের পড়া শেষ। তো যদি কারোর কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর নাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে। স্যার একটা ম্যাথ করাবেন বলছিলেন, মানে আদার্স। হ্যাঁ, আগামী ক্লাসে একটু শুনে রাখেন, আগামী ক্লাসে যেটা স্যার এটা নিয়ে একটা হেড নিয়ে একটা ম্যাথ করলে স্যার ভালো হয় না স্যার? একটা হেড নিয়ে তো আর ম্যাথ হয় না। ম্যাথ তো আমি এখন তো আজকে কমপ্লিট হলো 7টা হেড। তো সেই 7টা হেড দিয়েই আমি চেষ্টা করব যে একটা অঙ্ক যদি আমরা করি তাহলে সবগুলো হেড আমরা শিখতে পারবো। বুঝতে পারছেন? তো
আগামী ক্লাসে আমি হালিম সাহেবকে বলবো যে ডাবল ক্লাস দিতে। যদি ডাবল ক্লাস দেয় তাইলেই আমরা একটা অঙ্ক করতে পারবো। সিঙ্গেল ক্লাসে একটা মানে 7টা হেডের অঙ্ক শেষ হবে না। আর যদি সিঙ্গেল ক্লাস দেয় স্যার 7টা হেড দিয়ে যদি অঙ্ক করেন স্যার, আসলে আমাদের জন্য ভালো হবে স্যার। পুরোটা একটু ভালো চলে হবে। আসবে, কনসেপ্টটা চলে আসবে স্যার 7টা মে। কনসেপ্টটা চলে আসবে। স্যার তো বলতেছে একটু শোনেন। শোনেন না কথাগুলো, আমি তো আমি ঢেলে দিতে চাই, উজাড় করে দিতে চাই আমাকে। আমার পক্ষ থেকে তো কোনো আপত্তি নেই। কিছু বুঝতে পারছেন? স্যার হালিম স্যারকে মানে শুক্রবারে যেতে আপত্তিটা কোথায়? আপত্তি হলো আমার ডাবল ক্লাস দেয় না। দেয় না তো এখন তো ক্লাসটা শেষ হয়ে যাবে। এই যে একটা হেড, ক্লাস শেষ। একটা অঙ্ক, একটা 7টা হেডের অঙ্ক তো আপনার একটা ক্লাসে হবে না। বুঝতে পারছেন? স্যার আমরা কি বলবো ডাবল ক্লাস? মনে রাখি, শোনেন আমার কথা শেষ হোক। সেটা হলো আগামী ক্লাসে আমাকে মনে করাই দেবেন। আগামী ক্লাসে হলো আমাদের সেট আপ এন্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস, এবং তারপরে সময় থাকলে আমরা মানে টিডিএস টা শুরু করব। টিডিএস এটুকু আমার মনে, এই দুইটা কথা আমাকে মনে করাই দিবেন। একটা হলো সেট আপ এন্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস, মানে বাংলা হচ্ছে লোকসান সমন্বয়। আর একটা হলো টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। আর একটা মনে করাই দিবেন অঙ্ক, মানে অঙ্কটা হবে যদি ডাবল ক্লাস হয়। অঙ্ক যদি অঙ্কটা আমি আগামী ক্লাসে করাতে চাই না কেন? ওই যে টিডিএস টা না পড়ে অঙ্কটা করানো যায়, কারণ যে অঙ্কটা দেবো ওগুলো সবগুলোতে টিডিএস থাকবে। বুঝতে পারছেন? যেমন আমি বেতনের অঙ্ক দেবো, ব্যাংক ইন্টারেস্ট দেবো, ডিভিডেন্ড দেবো, সবগুলো থেকেই তো মানে উৎসে ট্যাক্স কাটা থাকবে এবং ওইটার ক্রেডিট দিতে হবে আপনাকে, দিয়ে অঙ্কটা করতে হবে। তো এই জন্য বলি যে আগামী ক্লাসে না হোক তারপরে ক্লাসে হবে, অসুবিধা নেই। তো টিডিএস টা করানোর পরে অঙ্কটা করলে ভালো। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। আর আগামী ক্লাসে আবার